হ্যালো বন্ধুরা, আমি সুমিতা, কলকাতার একজন সাধারণ মা। তবে আজ আমি তোমাদের যে গল্পটা বলব সেটা আমার ছেলেকে নিয়ে, আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে গভীর ভালোবাসার গল্প। অনেকে শুনে ভাবতে পারেন মা আর ছেলের সম্পর্ক নিয়ে এমন গল্প। হ্যাঁ, ঠিক সেটাই। আমার ছেলে শুভায়ন আমার জীবনের আলো। ছোটবেলা থেকে তাকে আঁকলে বড় করেছি, প্রতিটি পদক্ষেপে তার পাশে থেকেছি। ওর বাবা দীপ্তাশিস একজন আদর্শ স্বামী ও দায়িত্ববান পিতা ছিলেন। আমাদের জীবন ছিল শান্ত, ভালোবাসায় ভরপুর। শুভায়ন কলেজে উঠেই ওর ব্যবহারে পরিবর্তন আসতে লাগল। আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে পড়ল। পড়াশোনায় ভালো থাকলেও ওর কিছু নতুন বন্ধুকে নিয়ে একটা দুশ্চিন্তা আমাদের ভেতরে কাজ করতে লাগল। আমরা এটাকে বয়সজনিত সাময়িক পরিবর্তন ভেবে এড়িয়ে যেতে চাইলাম। আমরা ওকে সব সময় বিশ্বাস করতাম ও স্বাধীনতাও দিয়েছিলাম। একদিন শুভায়ন ফিরে এসে জানাল, মা, একজন ভালো বন্ধুর সাথে পরিচয় হয়েছে, নাম রিমি। আমি খুশি হলাম, মনে হলো সুভাষ জীবনের এক নতুন অধ্যায় পা রাখছে। আমি বললাম তাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো। ও বলল, আসব মা, নিশ্চয় নিয়ে আসব। কিন্তু সেই প্রতিশ্রুত দিনটার এল না। শুভায়ন পরবর্তীতে বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে লাগল। কখনো বলতো রিমির পরীক্ষা চলছে, কখনো বা পারিবারিক সমস্যা। ধীরে ধীরে ওর আচরণে একটা গোপনীয়তা লক্ষ্য করলাম। আগের মতো আর খোলামেলা কথা বলতো না এবং মাঝে মধ্যে অকারণে রাগান্বিত হয়ে পড়ত। আমরা বুঝতে পারছিলাম কিছু একটা ঠিকঠাক চলছে না, কিন্তু সরাসরি মুখোমুখি হতে সাহস পাচ্ছিলাম না। ভয় ছিল ও মানসিকভাবে ভেঙে পড়বে। একদিন ওর ফোনে একটি বার্তা এল, যা দেখে আমি চমকে উঠি। সেখানে রিমি নাম না থাকলেও একটি অপরিচিত নাম থেকে এমন কিছু কথা লেখা ছিল তা যথেষ্ট উদ্বেগের ছিল। ভাষায় অস্বস্তি তৈরি করার মতো কিছু ইঙ্গিত ছিল এবং আর্থিক কিছু লেনদেনের কথা উঠে এসেছিল। আমি দীপ্তাশিসকে কিছু না বলে নিজেই খোঁজ নেওয়া শুরু করলাম। অনুসন্ধানে যা জানলাম তা আমার হৃদয় বিদীর্ণ করে দিল। যাকে রিমি নামে চিনতাম সে একটি প্রতারক চক্রের অংশ, যারা তরুণদের প্রভাবিত করে নানা কৌশলে আর্ত হাতিয়ে নেয়। শুভাজন ধীরে ধীরে সেই ফাঁদে জড়িয়ে পড়ছিল। এমনকি সে পরিবারের সঞ্চিত অর্থ থেকেও খরচ করতে শুরু করেছিল। সবটা বলছে। আমি দীপ্তাশিসকে জানাই। প্রথমেও বিশ্বাস করতে পারেনি, কিন্তু পরে প্রমাণ দেখালে হতবাক হয়ে যায়। এরপর আমরা সিদ্ধান্ত নিই আমাদের ছেলেকেই বিপদ থেকে বাঁচাতে হবে। যে কোনোভাবে সরাসরি মুখোমুখি হলে ও আরও প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই আমরা অভিনয়ের একটি পথ বেছে নিই। মায়ের ভালোবাসা ও মমতার আবরণে এমন একটা যোগাযোগ গড়ে তুলব যাতে শুভায়ন বুঝতে পারে আমরা ওর পাশে আছি এবং সেই ভালোবাসায় তাকে সঠিক পথে ফিরিয়ে আনবে। দীপ্তাশিসার আমি যখন এই কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্তটা নিলাম, তখন আমাদের মনে অনেক দ্বিধা ছিল। একজন মা হিসেবে এমন একটি পথ বেছে নিতে হবে যেখানে তাকে তার ছেলেকে এইভাবে বোঝাতে হবে যে পরিবারই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। এটা সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু শুভহানের ভবিষ্যৎ রক্ষা করাটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমরা জানতাম আমাদের এই আচরণ তাকে বিভ্রান্ত করতে পারে, এমনকি সে বিরূপ প্রতিক্রিয়াও দেখাতে পারে। কিন্তু ওকে ভুল দিক থেকে ফিরিয়ে আনার জন্য যা প্রয়োজন আমরা সেটা করবই। আমি ধীরে ধীরে শুভায়নের সঙ্গে আমার সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করে তুলতে শুরু করলাম। আগে যেখানে আমি শুধুই একজন অভিভাবক ছিলাম, সেখানে এখন আমি একজন শ্রোতা, একজন বন্ধুর মতো আচরণ করতে শুরু করলাম। ওর কথা মন দিয়ে শুনতাম, ওর আগ্রহ, মতামত ও অনুভূতির মূল্য দিতাম। এমনকি রিমির প্রসঙ্গ উঠল, আমি কখনো কোনো নেতিবাচক মন্তব্য করিনি। আমি চেয়েছিলাম ও বুঝুক আমি ওর পাশে আছি এবং ওর অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। শুভায়ন শুরুতে একটু অবাক হলেও ধীরে ধীরে আমার এই আন্তরিকতায় সাড়া দিতে শুরু করল। আমি প্রতিদিন চেষ্টা করতাম ওর জীবনের ছোট ছোট আনন্দে যুক্ত হতে। কখনো ওর পছন্দের রান্না করতাম, কখনো গল্প করতাম, আবার কখনো একসাথে সিনেমা বা গান উপভোগ করতাম। আমি ওর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতাম, নতুন জামা কাপড় কিনে দিতে, ওর পছন্দের জিনিসগুলোতে অংশীদার হতাম। এই সব মুহূর্তেই বুঝতাম আমার প্রয়াস ওর মনে প্রভাব ফেলছে। দীপ্তাশিস সবকিছু দূর থেকে পর্যবেক্ষণ করছিল এবং আমাকে নির্বেশ সমর্থন দিয়ে যাচ্ছিল। শুভায়নের মাঝে ধীরে ধীরে পরিবর্তন দেখা যাচ্ছিল। সে আগের মতো চুপচাপ না থেকে আমার সাথে অনেক কিছু শেয়ার করত। রিমির সঙ্গে যোগাযোগ তখনও ছিল, তবে তার মুখের অভিব্যক্তিতে বুঝতে পারতাম মনের ভেতরে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। আমি কখনো সরাসরি কিছু না বলে বরং বিভিন্ন গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতাম ভুল সম্পর্ক কেমন বিপদের দিকে ঠেলে দিতে পারে আর পরিবারের ভালোবাসা কেমন নিরাপদ আশ্রয় হতে পারে।
এক সন্ধ্যায় আমি বললাম, আজ না হয় আমরা তিনজন একসঙ্গে একটা সিনেমা দেখি। সুভায়ন প্রথমে একটু অস্বস্তি পেল, পরে রাজি হয়ে গেল। সিনেমা চলাকালে আমি ওর পাশে বসে মায়ের স্নেহে ওর কাঁধে হাত রাখলাম, ও আমার দিকে তাকিয়ে হালকা হাসল। আমি বুঝলাম আমার উপস্থিতি ওর ভেতরের দ্বিধা সংকোচে একটা আশ্বস্তি দিচ্ছে। আমি ধীরে ধীরে ওর জন্য এক ভরসার জায়গা হয়ে উঠছিলাম। পরদিন আমরা একসাথে বাইরে বের হলাম একটা ছোট মাছিলের মুহূর্ত কাটানোর উদ্দেশ্যে। ওর পছন্দের টি-শার্ট কিনে দিলাম, ফ্যাশন নিয়ে কথা বললাম। আমি বললাম, তুমি নিজের মতো করে যেভাবে নিজেকে গড়ে তুলছ সেটা দারুণ। সবসময় নিজের উপর বিশ্বাস রাখো। ও আমার কথায় কিছুটা লজ্জা পেলেও ওর চোখে আনন্দ ছিল। এই ছোট ছোট কথাগুলো ওর আত্মবিশ্বাস আর আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলছিল। আমার মূল উদ্দেশ্য ছিল সুভায়নকে বোঝানো ভালোবাসা মানে বিশ্বাস, সম্মান, বোঝাপড়া আর যত্ন। বাহ্যিক চটকদারতার পেছনে ছুটে না গিয়ে সম্পর্কের গভীরে থাকা মানবিক দিকগুলো বুঝতে শেখা জরুরি। আমি ওকে এমন গল্প বলতাম যেগুলো ওর ভেতরে উপলব্ধি তৈরি করত, কে সত্যিকারের আপন আর কে শুধুই ছায়া। আমি ধৈর্য ধরে ওর সঙ্গে এমন সংযোগ তৈরি করছিলাম যেন ও নিজেই সত্য মিথ্যা যাচাই করতে পারে। সুভায়ন যখন হতাশ বা দ্বিধাগ্রস্ত থাকত, আমি ওকে আলতোভাবে জড়িয়ে ধরতাম বা মাথায় হাত রেখে বলতাম, তুমি যাই করো, আমি সবসময় তোমার পাশে আছি। একজন মায়ের এই স্নেহই ওর মনে একটা দৃঢ় বার্তা পৌঁছে দিত। আপনজন কখনো কোনো বিনিময়ের আশা না করেই ভালোবাসে। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম রিমির প্রতি ওর টান কমে আসছে, আর আমার উপরও রাস্তা বাড়ছে। এভাবে আমি ধীরে ধীরে ওকে সেই ভুল পথ থেকে সরিয়ে আনতে শুরু করলাম। আমার এই বদলে যাওয়া আচরণ ধীরে ধীরে সুভায়নের মনেও পরিবর্তন আনছিল। ওর ভেতরে যে অস্থিরতার গোপনীয়তা ছিল তা অনেকটাই কমে গিয়েছিল। রিমির প্রতি যে একরকম মোহ কাজ করছিল সেটাও যেন আস্তে আস্তে দুর্বল হয়ে আসছিল। আমি ওর প্রতি আরও যত্নশীল হয়ে উঠেছিলাম যেন বুঝতে পারে নিঃস্বার্থ ভালোবাসা আসলে কেমন। দীপ্তাসী আমাদের এই পুরো প্রক্রিয়ায় আমাকে নীরবভাবে সমর্থন করে যাচ্ছিল। ও বুঝেছিল এটা কোনো আবেগের খেলা নয়, একটা মা বাবার প্রয়াস তাদের সন্তানকে সঠিক পথে ফেরানোর জন্য। প্রতিটি পদক্ষেপও খেয়াল রাখছিল যেন কোথাও কোনো ভুল না হয়। সুভায়ন এখন অনেক বেশি সময় আমার সঙ্গে কাটাত। রিমি যখনই ফোন করত বা দেখা করতে চাইত, সুভায়ন নানা অজুহাতে তা এড়িয়ে যেত। যদিও এই পরিবর্তন আমাকে কিছুটা স্বস্তি দিচ্ছিল, তবু আমি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছিলাম না। কারণ আমি জানতাম যারা মানুষকে ব্যবহার করে তারা সহজে হাল ছাড়ে না। তাই আমি সতর্কভাবে ওর ব্যবহার, ফোন ও কথাবার্তা পর্যবেক্ষণ করতাম, তবে এমনভাবে যেন ওর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না হয়। এক বিকেলে সুভায়ন খুব মন খারাপ করে বাড়ি ফিরল। ওর চোখে জল টলমল করছিল। আমি তাকে স্নেহভরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? প্রথমে চুপ করে থাকলেও আমার সহানুভূতিমূলক আচরণে ও ধীরে ধীরে মন খুলে বলল, মা, রিমি আজ খুব খারাপ ব্যবহার করল, আবার টাকার কথা তুলেছে, আর আমি না বলাতে অনেক কটু কথা বলেছে। আমার ভেতরটা কেঁপে উঠলেও বাইরে থেকে স্থির থেকে ওকে সাহস দিলাম, বললাম, এরকম সময় মনের জোরে সবচেয়ে বড় আমি আছি, তুমি একা নও। ওর মাথায় হাত রেখে মনে মনে প্রতিজ্ঞা করলাম, এবার সরাসরি রিমির মুখোমুখি হওয়ার সময় এসেছে। সেই রাতেই আমি দীপ্তাশিসকে সব খুলে বললাম। রিমি যেভাবে মানসিক চাপে ফেলছে তা শুনে ও চিন্তিত হয়ে পড়ল। আমরা সিদ্ধান্ত নিলাম, এবার আমাদের সরাসরি রিমির সঙ্গে দেখা করতে হবে। তবে কৌশলে আমরা চেয়েছিলাম এমন একটি পদক্ষেপ নিতে যাতে সুভায়নের মধ্যে আত্মসম্মানবোধ ও সত্যভ্রান্তির উপলব্ধি তৈরি হয়, কোনো রকম চাপ বা নেতিবাচক প্রতিক্রিয়া ছাড়াই। পরদিন আমি সুভায়নকে বললাম, চলো একদিন রিমির বাড়ি ঘুরে আসি। সুভায়ন একটু অবাক হলেও আমার অনুরোধে রাজি হয়ে গেল। রিমির বাড়িতে পৌঁছে দেখি আমাদের দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়েছে, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। আমি যথেষ্ট ভদ্রতা ও সৌজন্য বজায় রেখে ওর সঙ্গে কথা বললাম, খোঁজ খবর নিলাম। আমার উদ্দেশ্য ছিল ওর সঙ্গে যোগাযোগ তৈরি করে ওর মানসিকতা বুঝে নেওয়া। আলাপচারিতার ফাঁকে আমি কিছু সূক্ষ্ম ইঙ্গিত দিলাম, যেমন আমি সুভায়নের বর্তমান জীবন সম্পর্কে অবগত, আমাদের পরিবারের আর্থিক অবস্থা আগের মতো নয় ইত্যাদি। আমি আশা করছিলাম এতে ওর আগ্রহ কমবে। এরপর আমি কয়েকবার সৌজন্যমূলকভাবে যোগাযোগ রেখে ওর প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করলাম। লক্ষ্য ছিল নিজে থেকে এমন কৌশল ও পরিস্থিতি পরিচালনা করা যাতে রিমি ধীরে ধীরে সুভায়নের জীবন থেকে সরে যায়। আমার পরিকল্পনা ফল দিতে শুরু করল। রিমি বুঝতে পারছিল আগের মতো সুযোগ আর নেই। ওর আগ্রহ কমে যেতে লাগল। সুভায়নও ধীরে ধীরে অনুভব করল এই সম্পর্ক তার মনে ইতিবাচক প্রভাব ফেলছে না। একদিন ও নিজে এসে বলল, মা, রিমির সঙ্গে সম্পর্কটা আর স্বাভাবিক মনে হয় না। ও শুধু দরকারে যোগাযোগ করে মনটা খারাপ হয়ে যায়।
আমি শান্তভাবে বললাম, ভালোবাসা মানে শুধু সম্পর্ক রাখা নয়, সেখানে শ্রদ্ধা, বোঝাপড়া আর আন্তরিকতা থাকা খুবই জরুরি। ওর চোখে তখন আমি ষষ্ঠীর ঝিলিক দেখলাম। মনে হলো আমার দীর্ঘদিনের ধৈর্য আর চেষ্টা অবশেষে সফল হতে চলেছে। সুভায়নের কথায় আমি আশার আলো দেখতে পেল। জানতাম আমাদের পথ এখনও শেষ হয়নি। কারণ রিমির মতো মানুষ সহজে হার মানে না। যাদের উদ্দেশ্য সুবিধা নেওয়া তারা শেষ পর্যন্ত লেগে থাকে। তাই আমি সুবহানের জীবনে নিজের উপস্থিতি আরও জোরালো করতে শুরু করলাম। যেন সে বুঝতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল নিঃস্বার্থ ভালোবাসা, পরিবার আর মানসিক স্থিরতা। দীপ দাসীর সবসময় আমার পাশে ছিল, ওর সহযোগিতা ছাড়া এতটা সাহস পেতাম না। আমি সুভায়নকে নানা কাজে ব্যস্ত রাখতে শুরু করলাম। ওর পছন্দের খেলা, বই পড়া, পারিবারিক আড্ডা সবকিছুতেই ওকে সম্পৃক্ত করলাম। মাঝে মাঝে ওকে নিয়ে সামাজিক অনুষ্ঠানেও যেতাম। এসব মুহূর্তে ওর মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতাম, যেন নিজেই উপলব্ধি করে জীবনের কত বিস্তৃত দিগন্ত রয়েছে। ধীরে ধীরে সুভায়ন নতুন জীবনে অভ্যস্ত হতে লাগল ও আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছিল। একদিন সুভাজন এসে বলল, মা, রিমির ফোন আসছে, কিন্তু কথা বলার ইচ্ছেই হয় না। আমি শান্তভাবে বললাম, তোমার মন না চাইলে কথা বলার দরকার নেই। নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তোমার আছে। ওর কথায় ওর চোখের স্বস্তির আলো ফুটে উঠল। এরপর থেকেও রিমির ফোন ধরা বন্ধ করে দিল। রিমি একের পর এক ফোন ও বার্তা দিলেও সুভায়ন সাড়া দিচ্ছিল না। ওর এই স্থিরতা আমাকে আরও সাহস দিয়েছিল। পরিস্থিতি আরও স্পষ্ট করতে একদিন আমি নিজেই রিমিকে ফোন করলাম। সংযম, দৃঢ়তা বজায় রেখে বললাম, রিমি, সুভাই না এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। আমি চাই না কেউ তার মনোযোগ বিঘ্নিত করুক। আমি শান্ত স্বরে কথা বললেও স্পষ্ট করে দিলাম যে ওর পরিকল্পনার চলবে না। রিমি হয়তো প্রথমে অবাক হয়েছিল, তবে আমার কথার দৃঢ়তা ওকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল। এরপর রিমির পক্ষ থেকে চাপ ধীরে ধীরে কমে গেল। সুভায়নের মুখে প্রশান্তি ফিরে এল। সে বুঝতে পারল রিমির সঙ্গে সম্পর্ক একতরফা এবং স্বার্থ নির্ভর। যেখানে মমতা বা আন্তরিকতা ছিল না, তখন আমি ওর পাশে থেকেও আবার একজন অভিভাবক হিসাবে ওকে শেখাতে লাগলাম কে প্রকৃত বন্ধু, যে প্রকৃত সঙ্গী হতে পারে। বললাম, মানুষের আসল মূল্য তার চরিত্র আর আচরণে, বাহ্যিক কিছু নয়। সুবহান মন্দির আমার কথা শুনছিল, যেন ভেতর থেকে বদলে যাচ্ছিল। সুবহান আবার পড়াশোনায় মনোযোগী হয়ে উঠল। পুরনো ভালো বন্ধুদের সঙ্গেও যোগাযোগ শুরু করল। ওর মুখে হাসি ফিরে এল, আত্মবিশ্বাসের ঝলক স্পষ্ট। আমি ওকে দেখে যেন আমার পুরনো সুভায়নকে ফিরে পেয়েছিলাম। দীপ্তা শিশু এই পরিবর্তনে খুব খুশি হল। আমাদের অভিনয় ভিত্তিক কৌশল বাস্তবে ফল দিতে শুরু করেছিল, এটা স্পষ্ট হয়ে উঠল। তবু আমি জানতাম পুরোপুরি নিশ্চিন্ত হতে এখনও কিছুটা সময় লাগবে। একদিন সুভায়ন নিজেই এসে বলল, মা, আমি রিমির সঙ্গে সব যোগাযোগ শেষ করে দিয়েছি, ও আর ফোন করবে না। ওর কণ্ঠে ছিল দৃঢ়তা আর চেহারায় ছিল প্রশান্তি। আমি আবেগে ওকে কাছে টেনে নিলাম। মায়ের মতো করে মনে হলো ও একটা অন্ধকার সময় পেরিয়ে নতুন আলো ফিরেছে। আমি বললাম, তুমি সাহসিকতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিয়েছ। জীবনে ভুল হয়, কিন্তু ভুল থেকে শেখা আর এগিয়ে যাওয়াই আসল। আমার কথাগুলো ওর চোখে আত্মবিশ্বাসের দীপ্তি ছড়িয়ে দিল। সুভায়ন যখন রিমির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা বলল, তখন আমার মন এক অজানা শান্তিতে ভরে উঠল। মনে হচ্ছিল যেন দীর্ঘদিনের এক অন্ধকার সময় থেকে আমরা মুক্তি পেয়েছি। তবে আমি জানতাম শুধু রিমিকে দূরে রাখা যথেষ্ট নয়। সুভায়নকে এমন একটি পরিবেশ দিতে হবে যেখানে সে সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং সঠিক মূল্যবোধ নিয়ে জীবন যাপন করতে পারে। দীপ্তা শিশার আমি ওকে সব রকম মানসিক সমর্থন দিচ্ছিলাম। আমরা ওর পাশে ছিলাম। ওকে বোঝাতাম যে আমরা তাকে কতটা ভালোবাসি এবং তার জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। সুভায়নের পরিবর্তন চোখে পড়ার মতো ছিল। ওর মুখ থেকে হতাশার ছাপ মুছে গিয়ে এক নতুন উজ্জ্বলতা ফিরে এসেছিল। ও এখন পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠেছিল এবং বন্ধুদের সাথেও সুস্থ সম্পর্ক করে তুলছিল। মাঝে মাঝে নিজে থেকেই আমাকে রিমির ব্যাপারে প্রশ্ন করত, মা, আমি কিভাবে এমন ভুল করলাম? আমি ওকে বোঝাতাম ভুল করা মানুষের স্বাভাবিক ব্যাপার। সুভায়ন, গুরুত্বপূর্ণ হলো তুমি ভুল বুঝতে পেরেছ এবং সেখান থেকে ফিরে আসতে পেরেছ, এটাই সবচেয়ে বড় কথা। ওর ভেতরের আত্মবিশ্বাস ফেরানো আমার জন্য অতি জরুরি ছিল। আমরা সুভায়নকে নিয়ে নতুন নতুন পরিকল্পনা করতে শুরু করলাম। ওর ভবিষ্যৎ কি হওয়া উচিত, কোনো বিষয়ে পড়াশোনা করলে ওর ভালো হবে, এসব নিয়ে আমরা খোলাখুলিভাবে আলোচনা করতাম। ওর আগ্রহের বিষয়গুলো নিয়ে একসঙ্গে গবেষণা করতাম।
ওর ক্যারিয়ার গঠনে পরিষ্কার ধারণা তৈরি করতে সাহায্য করতাম। আমাদের মূল উদ্দেশ্য ছিল ওকে এমনভাবে গড়ে তোলা যাতে সে ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং নিজেকে ভালোভাবে চিনতে পারে। এক সন্ধ্যায় আমরা সবাই ডিনার টেবিলে বসে গল্প করছিলাম। সুভায়ন বলল, মা, আমার মনে হয় আমি এখন অনেক হালকা অনুভব করছি। রিমি আমার জীবনকে অনেক জটিল করে দিয়েছিল। ওর কথা শুনে আমার মন ভরে উঠল। ও নিজের ভুলটা যে বুঝতে পেরেছে সেটাই আমার কাছে বড় প্রাপ্তি ছিল। দীপ্তা শিশু তাকে সমর্থন করে বলল, সুভায়ন, জীবনের সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয়। একজন ভালো সঙ্গী তোমার জীবনকে সুন্দর করে তুলতে পারে, আবার একজন অনুপযুক্ত সঙ্গী জীবনে বাধা সৃষ্টি করতে পারে। আমরা সুভায়নকে বোঝাতে শুরু করলাম যে জীবনে প্রকৃত ভালোবাসা আর পারস্পরিক সম্মান কতটা জরুরি। আমি ওকে বলতাম, ভালোবাসা মানে শুধু বাহ্যিক আকর্ষণ নয়। ভালোবাসা মানে মনের মিল, একে অপরের প্রতি বিশ্বাস আর সম্মান। এমন একজন মানুষ খুঁজে পাওয়া উচিত যে তোমার স্বপ্নগুলোকে সম্মান করবে এবং সব সময় তোমার পাশে থাকবে। আমার কথাগুলো ওর মনে গভীর ছাপ ফেলছিল। আমি ওকে এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখাতাম যেখানে ভালোবাসার ভিত্তি থাকবে সম্মান আর বোঝাপড়া। সুভায়ন এখন রিমির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। ওর মানসিক অবস্থা অনেক উন্নত হয়েছে আর ভবিষ্যতের প্রতি ইতিবাচক দৃষ্টিতে তাকাতে শুরু করেছে দীপ্তাশিস। আর আমি ওকে সব রকমভাবে সহযোগিতা করছিলাম যাতে সে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ় হয়ে উঠতে পারে। আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে কারণ আমরা একসাথে কঠিন সময় পার করেছি। সুভায়নের জীবনে নতুন করে স্থিতিশীলতা আসছিল। সে পড়াশোনায় ভালো ফল করছিল এবং নতুন কিছু শখের প্রতি আগ্রহী হয়েছিল, যেমন ফটোগ্রাফি আর বাগান করা। এই সব শখ ওকে মানসিক শান্তি দিচ্ছিল এবং ওর সৃজনশীলতাও বাড়াচ্ছিল। আমি সবসময় ওকে উৎসাহ দিতাম এবং নতুন আগ্রহগুলোকে সমর্থন করতাম। আমরা এমন একটা পরিবেশ গড়ে তুলেছিলাম যেখানে সে স্বাধীনভাবে তার পছন্দ অনুসরণ করতে পারত। দীপ্তাশিস আর আমি মাঝে মাঝে ওর ভবিষ্যৎ সঙ্গী নিয়ে আলোচনা করতাম। আমরা চাইতাম সুভায়ন এমন একজনকে খুঁজে পাক যে তাকে প্রকৃত ভালোবাসবে, শ্রদ্ধা করবে এবং যার মূল্যবোধ আমাদের এর সাথে মিলবে। আমরা এমন একজন মেয়ের খোঁজ করছিলাম যিনি শিক্ষিত, বিনয়ী এবং যার সাথে সুবাহনের মানসিক বোঝাপড়া গড়ে উঠবে। আমাদের লক্ষ্য ছিল সুবহানের জন্য সুন্দর ও স্থির একটি জীবন নিশ্চিত করা। একদিন আমাদের এক পারিবারিক বন্ধু কান্তা দেবী তার নাতনি ঋতিকার কথা বললেন। ঋতিকা খুব শান্ত স্বভাবের, মেধাবী এবং সঙ্গীতে পারদর্শী। কান্তা দেবীর ঋতিকার সম্পর্কে এত সুন্দরভাবে বললেন যে আমি ওকে দেখতে খুব আগ্রহী হলাম। আমি দীপ্তাশিসের সঙ্গে কথা বলে ঋতিকাকে সুবাহনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তবে আমরা কোনো চাপ দিতে চাইনি, চেয়েছিলাম সুভায়ন নিজের ইচ্ছে ঋতিকার সঙ্গে মিশুক এবং ওকে পছন্দ করুক। আমরা একটি ছোট পারিবারিক অনুষ্ঠান আয়োজন করলাম যেখানে কান্তা দেবী ও ঋতিকা উপস্থিত ছিলেন। প্রথম দেখাতে ঋতিকাকে আমি খুব পছন্দ করলাম। ওর চোখে এক ধরনের সরলতা ও বুদ্ধিমত্তা ছিল। সুভায়ন ও ঋতিকাকে দেখে একটু অবাক হয়েছিল, কারণও এমন কোনো মেয়ে আশা করেনি। তারা দুজনেই লাজুক ছিল, তাই আমি আর দীপ্তাশিস তাদের কথা বলার সুযোগ করে দিলাম। তাদেরকে একসঙ্গে কিছু সময় কাটাতে উৎসাহ করলাম যাতে তারা একে অপরকে ভালোভাবে জানতে পারে। ঋতিকা ও সুভাজন একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করল। তারা দুজনেই বই পড়তে ভালোবাসত এবং প্রকৃতি নিয়ে আগ্রহী ছিল। আমি লক্ষ্য করলাম ঋতিকা খুব মনোযোগ দিয়ে সুবাহনের কথা শুনছে আর সুবহান ও ঋতিকার সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করছে। তাদের মধ্যে একটা স্বাভাবিক বোঝাপড়া তৈরি হতে লাগল। ঋতিকা রিমির পুরো বিপরীত ছিল, শান্ত, বিনয়ী এবং প্রকৃত অর্থে শিক্ষিত। সুবহান ও ধীরে ধীরে ঋতিকার প্রতি আকৃষ্ট হতে লাগল। এই নতুন সম্পর্কটা দেখে আমার মন ভরে উঠল। সুভাষ যখন রিমির সঙ্গে ছিল তখন ওর মুখে বিষণ্ণতার ছাপ থাকত, কিন্তু এখন ঋতিকার সঙ্গে কথা বলার সময় ওর মুখে স্নিগ্ধ হাসি ফুটে উঠত। আমি বুঝতে পারছিলাম সুবহান অবশেষে সঠিক পথে হাঁটছে এবং একজন সঠিক মানুষের সান্নিধ্যে আসছে। আমার দীর্ঘদিনের উদ্বেগ যেন ধীরে ধীরে কমে আসছিল। আমি চাইছিলাম এই সম্পর্কটা নিজে নিজে গড়ে উঠুক, জোর করে কিছুই করতে চাইনি। ঋতিকার সঙ্গে সুভায়নের প্রথম দেখা হওয়ার পর থেকেই আমার মনে এক গভীর স্বস্তির অনুভূতি কাজ করছে। মনে হচ্ছিল অবশেষে সুভাজন তার জীবনের সঠিক পথ খুঁজে নিতে পারছে। ঋতিকা ছিল ঠিক এমন একজন যেভাবে আমরা সুবাহনের জন্য চেয়েছিলাম, শান্ত, বুদ্ধিদীপ্ত এবং সংস্কৃতির প্রতি আগ্রহী। সুবহানও ধীরে ধীরে ঋতিকার প্রতি আকৃষ্ট হচ্ছিল। তাদের মধ্যে একটা সরল ও সুস্থ বন্ধুত্ব গড়ে উঠছিল, যা দেখে আমার মন খুব খুশি হতো।
আমি লক্ষ্য করতাম সুবহান এখন ঋত্বিকার সাথে কথা বলার জন্য অজুহাত খুঁজে বেড়াত, ওর মুখে অন্যরকম এক আলোর ঝিলিক থাকত। যখন সে ঋত্বিকার সাথে ফোনে কথা বলতো বা দেখা করত, রিমির সঙ্গে থাকা সময়ের অস্থিরতার মন খারাপ এখন আর ছিল না। সুবহান এখন অনেক বেশি হাসে, নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলে, যা দেখে আমার এবং দীপ্তাশিসের মন আনন্দে ভরে যেত। আমরা বুঝলাম আমাদের এতদিনের পরিশ্রম সার্থক হচ্ছে। ঋত্বিকা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। আমিও কি নিজের মেয়ের মতোই দেখতাম, ওর সঙ্গে বসে গল্প করতাম, নতুন নতুন রেসিপি শিখাতাম। ঋত্বিকাও আমার সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য বোধ করত। সে আমাকে নানা বিষয়ে প্রশ্ন করত, নিজের মতামত জানাত। ওর সঙ্গে মিশে আমার মনে হতো যেন হারিয়ে যাওয়া ছোটবেলাটা ফিরে। দেবতা শিশু ঋত্বিকাকে খুব পছন্দ করত। ওর উপস্থিতি আমাদের বাড়িতে নতুন আনন্দ নিয়ে এসেছিল। সুবহানা ঋতিকার সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে লাগল। তার একসঙ্গে বই পড়ত, সিনেমা দেখত, এমনকি ঋতিকা সুভাষকেও সঙ্গীত ক্লাসগুলোতে নিয়ে যেত। সুভায়নও ঋতিকার কাছ থেকে নতুন অনেক কিছু শিখছিল, যাওয়ার জীবনের নতুন মাত্রা যোগ করছে। যেখানে রিমির সঙ্গেও সম্পর্ক ছিল শুধুময় বহির্মুখী আকর্ষণ ও মিথ্যের উপর ভিত্তি করে, সেখানে ঋত্বিকার সঙ্গেও সম্পর্ক গড়ে উঠছিল পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও আন্তরিক ভালোবাসার উপর। এক বিকেলের সুভায়ন আমার কাছে এসে একটু লাজুক স্বরে বলল, মা, আমার মনে হয় আমি ঋত্বিকাকে ভালোবাসি। ওর সঙ্গে থাকতে আমার খুব শান্তি লাগে। ওর কথা শুনে আমার চোখে আনন্দের জল ঝরে পড়ল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। একজন মা হিসাবে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। আমার ছেলেটা অবশেষে ভালোবাসার সঠিক অর্থটা বুঝতে পেরেছে এবং ভুল পথ থেকে সঠিক পথে ফিরে এসেছে। দীপ্তাশিসু এই খবর শুনে খুব খুশি হল। আমরা দীপ্তাশিসের সঙ্গে ঋতিকার পরিবারের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। তাদের সঙ্গে বসে সুভায়না ঋতিকার বিয়ের প্রস্তাব দিলাম। ঋতিকার পরিবারও সুভায়নকে পছন্দ করেছিল এবং তারা আনন্দের সঙ্গেই প্রস্তাবে সম্মত হয়েছিল। বিয়ের প্রস্তুতি শুরু হলো। আমাদের বাড়িতে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। এতদিন ধরে যে দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মাঝে দিন কাটিয়েছি তা এখন খুশিতে বদলে গিয়েছিল। সুভায়ন আর ঋতিকার বিয়ে খুব সহজ এবং আনন্দময় পরিবেশে সম্পন্ন হল। আমি দেখলাম আমার ছেলেটা ঋতিকার হাত ধরে নতুন জীবনে পা রাখছে। ওর চোখে এক ভিন্ন আনন্দ আর মানসিক শান্তি ফুটে উঠেছিল। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানালাম, যিনি আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে এনেছেন এবং ওকে একজন যোগ্য জীবন সঙ্গিনী উপহার দিয়েছেন। এই দিনটা আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। সুভায়না ঋতিকার বিয়ে ছিল আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। শুধু সুভায়ন নয়, আমাদের পুরো পরিবারেই যেন একটা শান্তির ছোঁয়া এসে পড়েছিল। যে সুভায়নকে নিয়ে একসময় রাত দিন দুশ্চিন্তা করতাম, সে এখন একজন দায়িত্বশীল স্বামী এবং একজন সুখী মানুষ। ওর চোখে যে আত্মবিশ্বাস আর আনন্দ দেখতে পেতাম তা আমার সমস্ত কষ্ট ভুলিয়ে দিত। ঋতিকা আমাদের সংসারে এসে যেন একটা পূর্ণতা নিয়ে এসেছিল। বিয়ের পর সুভায়না ঋতিকার জীবন খুব সুন্দরভাবে কাটছিল। ওরা একে অপরের পাশে ছিল, সব সময় ভালোবাসা আর আন্তরিকতায় ভরা ছিল তাদের সম্পর্ক। ঋতিকা সত্যিই একজন আদর্শ জীবনসঙ্গিনী ছিলেন। সে সুভায়নকে তার পড়াশোনার ক্যারিয়ার এ অনেক উৎসাহ দিত। সুভায়ন ও ঋতিকার প্রতি ছিল খুব যত্নশীল। ওরা ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে খুনসুটি করত, কিন্তু গভীর ভালোবাসার সম্মান দিয়ে একে অপরের পাশে থাকত। এই দৃশ্য দেখে দীপ্তাশিসু খুব খুশি থাকত। আমি আর দেবতাশিস এখন অনেকটাই চিন্তামুক্ত। আমাদের ছেলে এখন সঠিক পথে আছে, একজন যোগ্য জীবন সঙ্গিনী পেয়েছে। আমাদের এতদিনের সংগ্রাম সার্থক হয়েছে। প্রায় ওদের দুজনের দিকে তাকিয়ে ভাবতাম, রিমির মতো একজন ব্যক্তির প্রভাব থেকে সুভায়নকে বাঁচাতে গিয়ে আমরা যে কঠিন পথ বেছে নিয়েছিলাম তা হয়তো সমাজের কাছে প্রশ্নবিদ্ধ হতে পারত, কিন্তু একজন মা হিসেবে আমার কাছে সন্তানের ভবিষ্যতই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সুভায়ন এখন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে। সে ঋতিকাকে নিয়ে নতুন জীবন শুরু করেছে। তাদের নিজেদের একটা ছোট সংসার হয়েছে, যেখানে শুধু ভালোবাসা আর বোঝাপড়াই রাজত্ব করে। মাঝে মাঝে সুভায়ন আমার কাছে এসে বলতো, মা, তোমার জন্য আমি আজ এখানে পৌঁছেছি। তুমি সেদিন আমাকে সঠিক পথ দেখিয়েছিলে, না হলে হয়তো আমার জীবনই অন্যরকম হতো। ওর মুখ থেকে কথাগুলো শুনে আমার মন ভরে উঠত। আমার গল্প এখানেই শেষ হতে চলেছে। একজন মা তার সন্তানের জন্য কতটা করতে পারে তার এক ছোট্ট উদাহরণ হলো এই গল্প। সুভায়নের জীবনে রিমির নামে সেই কঠিন অধ্যায় পেরিয়ে সে এখন আলোর পথে। এই পুরো যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভালোবাসা, বিশ্বাস এবং ধৈর্য।
আমি বোঝাতে চেয়েছিলাম সাময়িক আকর্ষণ বা অর্থের পেছনে ছুটে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এবং প্রকৃত ভালোবাসার ভিত্তি কতটা শক্ত হওয়া উচিত। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলব, জীবনের পথে চলতে গেলে অনেক সময় ভুল হয়, ভুল মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সেই ভুল থেকে বেরিয়ে আসাটাই হলো আসল সাহসিকতা। একজন মায়ের ভালোবাসা সবসময় নিঃস্বার্থ এবং অপরিসীম শক্তির। এই ভালোবাসার জন্য সন্তান যে কোনো বাধা পেরিয়ে যেতে পারে। প্রকৃত ভালোবাসা মানে শুধু বাচ্চা ককশন নয়, বরং গভীর বোঝাপড়া, সম্মান এবং পারস্পরিক বিশ্বাস। ক্ষণিকের মোহে জীবনের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়। সঠিক পথে ফিরে এসে একজন যোগ্য সঙ্গীর সঙ্গে জীবন শুরু করাই প্রকৃত সুখের চাবিকাঠি। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।